হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9 এ পড়ো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি উত্তরসহ বাংলা বিষয়ের উপর। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেবো তোমরা অবশ্যই দেখবে বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকেই অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদের এই এমসিকিউগুলো দিয়েছিলাম 1 নম্বরের, ঠিক আছে? তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের সমস্ত 2 মার্কসের ও 3 মার্কসের প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী আছে। দেখে নাও, আসি আছে শান্ত অনুগত বা বাংলার নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন? উত্তর দেখে নাও, আকাশের সাথী তারা কবিতায় জীবনানন্দ বাংলার সন্ধ্যা প্রকৃতির এক অসামান্য বর্ণনা দিয়েছেন। কবি বাংলা গ্রামের সন্ধ্যার স্বাভাবিক সৌন্দর্য বোঝাতে শান্ত অনুগত ও নীল শব্দ ব্যবহার করেছেন। গ্রামে শহরের মতো কোলাহল না থাকায় সন্ধ্যায় শান্তভাবে নামে অনুগতা বলা হয়েছে, কারণ এটি প্রকৃতির সঙ্গে মিল রেখে স্বাভাবিকভাবে আসে, কোনো চাকচিক্য নেই। সন্ধ্যার আলো অন্ধকারের মিশ্রণ ও গাছপালা সবুজ আভা মিললে চারপাশে নীলচে পরিবেশ তৈরি হয়, তাই তাকে নীল বলা হয়েছে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পঙ্ক্তিটি ব্যাখ্যা করো। আকাশের সাথে থাকা কবিতায় কবি জীবনানন্দ দাশ পল্লী বাংলার সন্ধ্যাকে কল্পনা করেছেন এক কেশবতী কন্যা হিসেবে। সূর্যাস্তের পর আকাশ অন্ধকার হতে থাকলে মনে হয় যেন এক সুন্দরী মেয়ে আকাশে এসেছে। তার ছড়ানো কালো চুলের মতো ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নেমে আসে। এভাবেই কবি কাব্যিকভাবে সন্ধ্যার রূপ ফুটিয়ে তোলেন। পরের প্রশ্ন দেখে নাও তোমরা শুনেন 3 দাগের। এরই মাঝে বাংলার প্রাণ, এই লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেছেন? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এরই মাঝে বাংলার প্রাণ, এই পঙ্ক্তিটি কবি বোঝাতে চেয়েছেন যে বাংলার প্রকৃতির মধ্যে তার আসল প্রাণ বা সত্তা লুকিয়ে আছে। কবির কাছে বাংলায় শুধু একটি ভূখণ্ড নয়, বরং এক জীবন্ত সত্তা। তিনি বাংলার প্রকৃতিকে শব্দ, গন্ধ, রং ও স্পর্শের মাধ্যমে গভীরভাবে অনুভব করেছেন। সন্ধ্যার সময় হিজল, কাঁঠাল, বটগাছ, ধানক্ষেত, কলমি শাক, ঘাস, পুকুর, মাছ ও মানুষ সব মিলিয়ে এক পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এই সমগ্র প্রকৃতি ও জীবনের মিলিত রূপের মধ্যে কবি বাংলার প্রাণকে উপলব্ধি করেন। তাই এই পঙ্ক্তিতে বাংলার প্রকৃতির গভীর প্রাণীময় সৌন্দর্যের কথাই প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই লাইনটি ব্যাখ্যা করো। অথবা নোটে গাছটি বুড়িয়ে ওঠে ও মুড়োয় না কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আহ্বান কবিতায় নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না পঙ্ক্তির মাধ্যমে গ্রাম বাংলার চিরন্তন সত্তা বোঝানো হয়েছে। সময়ের সাথে নোটে গাছ যেমন বুড়ো হয়, তেমনি গ্রামও পুরনো হয়, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও আকর্ষণ কখনো নষ্ট হয় না। শহরের কোলাহলে ক্লান্ত মানুষ বারবার শান্তির খোঁজে গ্রামে ফিরে আসে, তাই গ্রাম বাংলার প্রাণ শক্তি কখনো নিঃশেষ হয় না। মর্দ কি বাত, হাতি কি দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতার বিচার করো। উত্তর দেখে নাও, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় ব্যবহৃত মর্দ কি বাত, হাতি কি দাঁত প্রবাদটির আক্ষরিক অর্থ প্রকৃত পুরুষ কথা হাতির দাঁতের মতো, একবার বেরোলে আর ফিরে যায় না। অর্থাৎ সত্যিকারের মানুষ নিজের প্রতিজ্ঞা থেকে কখনো সরে আসে না। মিস নোবেলকে ভারতের নানা প্রতিকূলতার কথা জানিয়ে স্বামীজি তাকে আশ্বাস দেন যে তিনি তার পাশে থাকবেন। নিজের অটল প্রতিশ্রুতি ও দৃঢ়তার কথা বোঝাতেই তিনি এই প্রবাদটি ব্যবহার করেন। পরের প্রশ্ন দেখে নাও, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? চিঠি রচনায় স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে বলেছেন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তিনি নোবেলের মধ্যে অসাধারণ নেতৃত্ব গুণ, দৃঢ় মনোবল, সাহস ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছিলেন। তার শিক্ষা, পবিত্রতা, ঐকান্তিকতা ও মানবপ্রেম এদেশের মানুষের, বিশেষত নারীদের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে স্বামীজি মনে করেন। সমাজের নানা বাধা অতিক্রম করে কাজ করার শক্তি নোবেলের মধ্যে ছিল। এই অসাধারণগুলি গুণাবলীর জন্যই তিনি তাকে প্রকৃত সিংহী বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, বাঙালি চরিত্রের বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন লেখো। সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালি চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য হলো বিদ্রোহী মনোভাব। রাজনীতি, ধর্ম বা সাহিত্য যেখানেই বাঙালি সত্য, শিব ও সুন্দরের সন্ধান পেয়েছে সেখানেই তা গ্রহণ করেছে। কিন্তু কেউ যদি পুরনো প্রথা বা কুসংস্কার দোহাই দিয়ে সেই পথে বাধা দেয় তখন বাঙালি প্রতিবাদ ও বিদ্রোহ মুখর হয়েছে। আবার এই বিদ্রোহ যদি উচ্চ শৃঙ্খলার পরিণত হয় তখনও বাঙালি তার বিরুদ্ধে দাঁড়ায়। লেখক বোঝাতে চেয়েছেন ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোই বাঙালির স্বভাব। পরের প্রশ্ন, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে আলোচনা করো। অথবা স্কুল থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে না দেওয়ার কারণে প্রসঙ্গে বক্তা কী বলেছেন? সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টির প্রবন্ধে বাংলা ভাষায় অন্যান্য ভাষার প্রভাব প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছে। লেখক বলেছেন বাংলা ভাষার গঠনে সংস্কৃতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সংস্কৃত চর্চার ফলে বহু সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশ করেছে এবং আজও তা ব্যবহৃত হচ্ছে। তাই স্কুল কলেজে থেকেই সংস্কৃত চর্চা পুরোপুরি তুলে দেওয়া যায় না, কারণ সংস্কৃত বাংলা ভাষার অন্যতম প্রধান খাদ্য বা উৎস। এটি বাদ দিলে বাংলা ভাষা দরিদ্র হয়ে পড়বে। পরের প্রশ্ন,
তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্ত্রবটি ব্যাখ্যা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশের তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় কথাটির মাধ্যমে রাধারানী ও তার মায়ের চরিত্রের মহত্ত্ব প্রকাশ পেয়েছে। প্রত্যেক ব্যক্তি তাদের সাহায্য করার জন্য মালার দাম বেশি দেন এবং গোপনে একটি নোট রেখে যান। কিন্তু চরম দারিদ্র্যের মধ্যেও তারা অতিরিক্ত অর্থের প্রতি লোভ দেখায়নি। প্রয়োজন বাইরে পাওয়া অর্থে তারা ব্যবহার না করে রেখে দেয়। এতে তাদের সততা, নৈতিকতার পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন দেখে নাও। মা এখন কী হবে? বক্তাকে এ কথা বলার কারণ কী? বক্তা উল্লিখিত উক্তিটি রাধারানী বলেছিল। বক্তব্যের কারণ প্রতীক ভদ্রলোক মালার দাম হিসাবে রাধারানীকে কিছু মুদ্রা দেন। প্রথমে সেগুলো পয়সা মনে হলেও পরে রাধারানীর সন্দেহ হয় যে এগুলো আসলে টাকা। তাই সে গিয়ে আলো জ্বালিয়ে পরীক্ষা করে এবং দেখে তার ধারণা সত্যি ওগুলো টাকা। এরপর সে দ্রুত বাইরে এসে প্রদীপকে খুঁজে পায় না, কারণ তিনি চলে গিয়েছিলেন। এই অবস্থায় কী করা উচিত বুঝতে না পেরে অসহায় রাধারানী মায়ের কাছে গিয়ে বলে, মা এখন কী হবে? পরের প্রশ্ন দেখে নাও। মোকদ্দমটি বিধবা হাইকোর্ট হারিল। কী নিয়ে মোকদ্দমা এবং তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল? মোকদ্দমার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর গল্পাংশে রাধারানীর মায়ের সঙ্গে তার এক জাতির সম্পত্তির অধিকার নিয়ে মোকদ্দমা হয়েছিল। বিধবার অবস্থা। এই মোকদ্দমায় হাইকোর্ট হেরে যাওয়ার ফলে রাধারানীর মা ভীষণ দুর্দশার মধ্যে পড়েন। ডিগ্রি জারি করে তাদের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করা হয় এবং বিপুল সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। মামলার খরচ চালাতে গিয়ে তাদের হাত থেকে নগদ অর্থও শেষ হয়ে যায়। এমনকি শেষ সম্বল অলংকার বিক্রি করেও তিনি প্রিভি কাউন্সিলে আপিল করেন। কিন্তু তাতেও কোনো সাফল্য আসে না। ফলে মা-মেয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হন। দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের এই 3 মার্কসের এবং 2 মার্কসের প্রশ্নগুলো দিলাম। এরপরে তোমাদের এই 5 মার্কসের সমস্ত প্রশ্নগুলো দিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা যারা নতুন তোমরা অবশ্যই করে নিও। আর এই যে সেট 2 3 মার্কস এবং 2 মার্কসের যা প্রশ্ন দিলাম এবং সেট 1 এ এই এমসিকিউ গুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। ধন্যবাদ।